আসসালামু আলাইকুম সবাইকে। ডেমো ফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি মোহাম্মদ সাফওয়াত হকিমন। আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে কেরিসের ক্লিনিক্যাল অ্যাসপেক্ট। এরপরে বিভিন্ন ধরনের কেরিস সম্পর্কে আমরা আলোচনা করব, যেমন অ্যারেস্টেড কেরিস এবং রিমিনালাইজেশন প্রসেস। পাশাপাশি আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের হিডেন কেরিস, রুট কেরিস এবং এদের ক্লিনিক্যাল অ্যাসপেক্ট অফ রিঅ্যাকশন নিয়ে। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা যদি আমাদের ওভারঅল যে কেরিসের প্যাথোলজি নিয়ে যদি একটু শর্টকাটে আলোচনা করার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের ফরমেশন অফ ডেন্টাল কেরিসের স্টেজগুলোর মধ্যে প্রথমে আমরা পড়েছি হচ্ছে ইনিশিয়াল ডিমিনারাইজেশন প্রসেস নিয়ে, যেখানে কোনো ধরনের ব্যাকটেরিয়া ইনভাশন থাকে না। বাদ বাকি আমাদের ওখানে হচ্ছে বিভিন্ন ধরনের যে ইনঅর্গানিক কন্টেন্ট প্লাস অর্গানিক কন্টেন্ট, ওগুলোর মধ্যে কিছু মাইক্রোস্কোপিক প্লাস কেমিক্যাল চেঞ্জ হয়। এবং এক্ষেত্রে বিভিন্ন ধরনের হচ্ছে আমাদের যে ফ্যাক্টরগুলো আমরা পড়েছি, ওই ফ্যাক্টরগুলো কাজ করে। পরবর্তীতে ডিমিনারাইজেশন হওয়ার পরে যখন ওখানে একটা সাবস্টেবল বা স্ট্যাগনেশন এরিয়া ফরমেশন হয় এবং ওখানে যখন অ্যাসিডিক এনভায়রনমেন্ট, যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট রয়েছে, ওই অ্যাসিডিক এনভায়রনমেন্ট যখন ক্রিয়েট হয়, প্লাস হচ্ছে যখন ডায়েটরি সুগারের যে মেটাবলিজম ওর মধ্যে যখন হ্যাম্পার হয়, তখনই হচ্ছে আমাদের ডিমিনারাইজেশন প্রক্রিয়াটা শুরু হয়। এবং আমরা দেখেছি ওখানে হোয়াইট স্পট ও লেশনস বিভিন্ন ধরনের ভিজিবল দেখা যায়, চকি হোয়াইট অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাই মাঝে মাঝে। এরপরে বলা হচ্ছে অ্যানামেল কেরিস। তাহলে প্রথমে আমাদের যেহেতু তুতের অ্যানামেল সারফেসেই কেরিসের যে ইনিশিয়েশন ওটা হয়ে থাকে, তো অ্যানামেল কেরিস হয়ে থাকে। এবং এই সময় অ্যানামেলের মধ্যে আমরা ডিমিনারাইজেশন প্রসেসও দেখতে পারি, আবার ডিমিনারাইজেশন প্রসেসও আমরা দেখতে পারি। সায়েন্সের মধ্যে বলা হচ্ছে আমরা এটা ক্লিনিক্যালি দেখতে পাই অথবা রেডিওগ্রাফিক্যালি আমরা দেখতে পাই। এবং এই সময় বিভিন্ন ধরনের সেন্সিটিভিটি কাজ করতে পারে, যেমন সুইট, হট এবং কোল্ড টেম্পারেচারের প্রতি আমরা সেন্সিটিভিটি অনুভব করতে পারি। এরপর আমরা প্যাথোলজি অফ ডেন্টাল কেরিস নিয়ে যখন আলোচনা করেছি, তো ওখানে আমরা দেখতে পেয়েছি আমাদের ডেন্টাল কেরিসের মধ্যেও বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া যে ইনভাশন, প্লাস হচ্ছে যে সেন্সিটিভিটি, এগুলো নিয়ে ওখানে বলা হয়েছে। এবং এক্ষেত্রে ডেন্টাল কেরিসের মধ্যেও আমরা ডিমিনারাইজেশন দেখতে পাই, পাশাপাশি আমাদের ব্যাকটেরিয়ার যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরা ওখানে দেখতে পাই। এখানে বলা হচ্ছে ডেন্টিন ইজ লেস মিনারালাইজড অ্যান্ড মোর অর্গানিক দেন এনামেল, সো কেরিস স্প্রেডস মোর রিপিডলি, দিস লেশন মে বিকাম মোর এক্সটেন্সিভ অ্যান্ড ডিপার। পাশাপাশি আমরা এই ধরনের হট, কোল্ড এবং সুইট স্টোমালাগুলো দেখতে পাই। এরপরে আমাদের যে কেরিসটা, ওই কেরিসটা যদি আমরা ঠিকমতো প্রিভেনশন বা রেজিস্টার করতে না পারি ট্রিটমেন্টের মাধ্যমে, তখন আমাদের পাল্প ইনভলভ করে। এক্ষেত্রে ডেন্টিন এবং পাল্প যে জাংশন রয়েছে, ওই জাংশন দিয়ে পাল্প হর্ন বা পাল্পের যে হচ্ছে ওরিফিস রয়েছে, ওখান দিয়ে আলটিমেটলি এটা পাল্পের ভিতরে প্রবেশ করে। কনসিকুয়েন্সেস বলা হচ্ছে আমাদের পাল্পারিস ডেভেলপ করতে পারে, যেটা রিভার্সিবল এবং ইরিভার্সিবল দুইটাই হতে পারে। আমরা পাল্পের টপিক নিয়ে যখন আলোচনা করব, তখন ওখানে পাল্পারিসের ডিটেলস আমরা আলোচনা করব। এবার সায়েন্সের মধ্যে বলা হচ্ছে সিভিয়ার স্পন্টেনিয়াস টুথেক থাকতে পারে, এবার প্রলং সেন্সিটিভিটি থাকতে পারে টেম্পারেচার চেঞ্জের কারণে। পাশাপাশি সোয়েলিং আমরা দেখতে পাই, অ্যাবসেস ফরমেশন আমরা দেখতে পাই। এরপর আলটিমেটলি পালপারিস থেকে আমরা অ্যাবসেস ফরমেশন হতে পারে, অ্যাসপেস ফরমেশন হয়ে ওটা আমাদের যে পেরিপিক্যাল রিজিয়ন ওখানে ছড়া যেতে পারে। পরবর্তীতে ওখানে আমরা পেইন দেখতে পাই। তারপর হচ্ছে আশেপাশে যে ওরাল ক্যাভিটি রয়েছে, ওখানে গাম, ফেস, নাইকের মধ্যে অনেক সময় আমরা সোয়েলিং দেখতে পাই। তো আলটিমেটলি সামারির মধ্যে বলা হচ্ছে আমাদের প্রথমে ইনিশিয়াল ডিমিনারাইজেশন শুরু হয়, যেখানে হচ্ছে অ্যাসিডের ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। এরপরে অ্যানামেল কেরিস, তারপর হচ্ছে ডেন্টাল কেরিস হয়ে থাকে। পরবর্তীতে পাল্পার ইনভলভমেন্টের মাধ্যমে, অ্যাবসেস ফরমেশনের মাধ্যমে আমাদের কেরিসটা অনেক বেশি অ্যাগ্রাভেট করে। এবার আমরা কেরিসের বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব। এর মধ্যে প্রথমে বলা হচ্ছে অ্যারেস্টেড কেরিস, অর্থাৎ বলা হচ্ছে আমাদের যে হোয়াইট কেরিস, হোয়াইট স্পট কেরিস লেশনস বা বিভিন্ন ধরনের প্রি ক্যাভিটেশন বা ক্যাভিটি ফরমেশন হয়, ওগুলো অনেক সময় কী হয়, আমাদের অ্যারেস্টেড হয়ে যায়। অ্যারেস্টেড মানে হচ্ছে কি, ওদের যে প্রসেসটা হচ্ছে স্থিমিত হয়ে যায়। বিকাম অ্যারেস্টেড হোয়েন দ্য ব্যালেন্স বিটুইন ডিমিনারাইজেশন অ্যান্ড রিমিনারাইজেশন ইজ অল্টার্ড ইন ফেভার অফ রিমিনারাইজেশন। অর্থাৎ বলা হচ্ছে যখন আমাদের ডিমিনারাইজেশন হচ্ছে রিমিনারাইজেশন প্রসেসটা অনেক বেশি হয়ে যাবে, তখন আমাদের যে অ্যারেস্টেড কেরিস ওইটা আমরা দেখতে পাই, অর্থাৎ কেরিসের যে ফার্দার প্রোগ্রেস ওটা হয় না। তো বলা হচ্ছে দিস মাইট ফলো সুক্রোজ রেস্ট্রিকশন। তারপর হচ্ছে আমাদের ফ্লোরাইড, ফ্লোরাইডের যে ইমব্যালেন্স, ওই ইমব্যালেন্সটা কী হয় এক্ষেত্রে, fluoride application or loss of one tooth adjacent to an approximal lesion that lasts uncovering a stagnation area and permitting adequate oral hygiene procedures। তো বলা হচ্ছে আমাদের কেরিসের যে স্টেগনেশন এরিয়া আছে, ওই জায়গায় যদি আমরা প্রপার ট্রিটমেন্ট দিতে পারি এবং বিভিন্ন ধরনের যে কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি,
বা যে আমরা হচ্ছে বিভিন্ন প্রসিডিউর মেনটেন করে থাকি, হ্যাঁ, ওগুলো করার কারণে আমরা যদি আমাদের যে কেরিসের যে প্রোগ্রেশনটা থামাতে পারি, তাহলে আলটিমেটলি আমাদের কেরিসটা ফার্দার কোনো ধরনের ক্ষতি করতে পারে না। এরপরে বলা হচ্ছে দ্য সোর্স অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট টু রিমিনালাইজ দ্য লেশন ইজ স্যালাইভা অ্যান্ড প্লাক। অর্থাৎ বলা হচ্ছে দ্য সোর্স অফ ক্যালসিয়াম এবং ফসফেট, যেটা হচ্ছে আমাদের লেশনটা কী করে রিমিনালাইজ করতে পারে, হ্যাঁ, ওটার মেইন উৎপত্তি বা আমাদের যে মেইন যে প্রোডাকশন ওটা হয়ে থাকে স্যালাইভা এবং প্লাকের মধ্যে, হ্যাঁ। অর্থাৎ আমাদের ক্যালসিয়াম এবং ফসফেটের যে অ্যাক্টিভিটি ওটা যদি আমরা বাড়াতে পারি, তাহলে আলটিমেটলি আমাদের লেশন বা কেরিয়াস যে লেশনটা রয়েছে ওখানে আমরা কি দেখতে পাই, রিমিনালাইজেশন প্রসেসটা দেখতে পাই। Caries progress slowly even under natural conditions. Approximately 50% of approximal enamel lesions may show no radiographic evidence of progression for 3 years. এর মানে হচ্ছে কি, আমাদের আলটিমেটলি আমরা যদি কোনো ধরনের যে ফ্যাক্টরগুলো কেসের জন্য দায়ী, ওই ফ্যাক্টরগুলো যদি আমরা সাপ্লাই দিতে না পারি মুখের মধ্যে, এবং আমাদের ব্যাকটেরিয়া যদি কোনো ধরনের কলোনিয়াল অ্যাক্টিভিটি দেখাতে না পারে, তাহলে আমাদের কেরিস কিন্তু খুব স্লোলি কী করে প্রোগ্রেস করে, এটাই বলা হচ্ছে। এবারে বলা হচ্ছে অলদো রিমিনালাইজেশন মে রিটার্ন দ্য মিনারেল কন্টেন্ট অফ অ্যান এনামেল লেশন টু ক্লোজ টু দ্যাট অফ দ্য অরিজিনাল এনামেল, দ্য ডিপোজিশন ইজ ইরেগুলার অ্যান্ড ডিসঅর্গানাইজড অ্যাট দ্য লেভেল অফ ইন্ডিভিজুয়াল ক্রিস্টালস অ্যান্ড দ্য অরিজিনাল এনামেল স্ট্রাকচার ক্যান নট বি রিগেন্ড। তো বলা হচ্ছে আমাদের যদিও কেরিয়াস লেশনের মধ্যে একটা রিমিনালাইজেশন প্রসেস আমরা দেখতে পাই, কিন্তু আমাদের আগে যে এনামেলের যে সারফেসের যে মরফোলজি বা ওটার যে নর্মাল স্ট্রাকচার ওটা আমরা ফিরে পাই না। অ্যারেস্টেড এনামেল কেরিস মে রিমেইন অপাক and white or more often becomes discolored by incorporation of extrinsic stain, so called inactive or brown spot lesion. তো বলা হচ্ছে আমাদের যে রেস্টেড কেরিসের লেশনগুলো যদি আমরা দেখি, দেখা যাবে এটা অনেকটা ব্রাউন স্পট এর মতো হচ্ছে দেখায় এরিয়াটা। কেন হচ্ছে, কারণ ওখানে ইনকর্পোরেশন অফ এক্সট্রিনসিক স্টেইন আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে বা কেমিক্যাল ফ্যাক্টরের কারণে ওখানে হচ্ছে আমাদের ব্রাউন স্পটটা আমরা পেয়ে থাকি। এরপরে বলা হচ্ছে আমাদের যে ডেন্টিন কেরিস ওইটাও অ্যারেস্টেড হতে পারে। This may result from a preventive intervention or follow collapse of overlying enamel, exposing the dentin to saliva and cleaning. অর্থাৎ বলা হচ্ছে আমাদের যে এনামেল কেসে যে প্রোগ্রেশন, হ্যাঁ, ওটা ডেন্টিনে ইনভেট করার আগে যদি আমরা কি করতে পারি, আমাদের ওরাল হাইজিন মেনটেন করতে পারি, এবং হচ্ছে আমরা যদি প্রপার ট্রিটমেন্ট নিতে পারি, তাহলে আমাদের ডেন্টিন কেরিস যেটা আছে বা যেটা হওয়ার চান্স আছে ওটা অ্যারেস্টেড হয়ে যেতে পারে। Dentin caries below a completely sealed restoration will also arrest and remineralize by using mineral ions from the pulp. অর্থাৎ বলা হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক কিছু অ্যাক্টিভিটিও এক্ষেত্রে দেখা যায়, যেমন হচ্ছে আমাদের আয়নাইজেশন, বিভিন্ন ধরনের মিনারেলের একটা হচ্ছে আমরা ট্রান্সমিশন বা বিভিন্ন ধরনের ট্রান্সফার আমরা দেখতে পাই, হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের একটা ইন্ট্রিনসিক মেকানিজম। এরপরে বলা হচ্ছে রিমিনালাইজড অ্যারেস্টেড ডেন্টিন ক্যারিস ডাস নট ফিল লাইক নর্মাল ডেন্টিন টু দ্য প্রোব বাট ইজ নেভারদিলেস লেদারি হার্ড অ্যান্ড ড্রাই অ্যান্ড নট সফট অ্যান্ড ওয়েট লাইক অ্যাক্টিভ ক্যারিস। অর্থাৎ বলা হচ্ছে আমাদের যে ডেন্টিন ক্যারিস রয়েছে, ওই ডেন্টিন ক্যারিসের মধ্যে আমাদের যে রিমিনালাইজেশন অ্যাক্টিভিটি ওটার কারণে ডেন্টিন ক্যারিসে যে ফার্দার প্রোগ্রেস হয় না এবং এটা অ্যারেস্টেড হয়ে থাকে, ওটার কনসিস্টেন্সিটা হচ্ছে আমাদের নর্মাল যে ডেন্টিন রয়েছে বা ডেন্টিনের যে অ্যাক্টিভিটি বা ক্যারেক্টারগুলো রয়েছে ওগুলো থেকে কিছুটা হ্রাস হয়ে থাকে। If the pulp is vital, arrest of caries allows time for pulp defense reactions to produce irregular dentin and translucent zone. বলা হচ্ছে যদি আমাদের পাল্পটা ভাইটাল হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে অ্যারেস্ট অফ কেরিস যেটা আছে, হ্যাঁ, ওটা হচ্ছে একটা ডিফেন্স মেকানিজম এই ক্ষেত্রে দেখায়, যার ফলে আমাদের ডেন্টিনের মধ্যে পেরিটিউবুলার ডেন্টিন ফর্মেশন হয় এবং ট্রান্সলুসেন্ট জোন ফর্মেশন হয়। এটার কারণে কি হয়, দিস ইনক্রিজ দ্য মিনারেল ডেন্সিটি অফ dentin below the lesion to slow its advance should the caries reactivate. তো বলা হচ্ছে এটার কারণে আমাদের মিনারেল ডেন্সিটি অফ ডেন্টিন যেটা আছে ওটা ইনক্রিজ হয়। এরপরে বলা হচ্ছে caries in deciduous teeth. Caries in children progresses quickly. Much of this can be accounted for by poor diet, but compared with permanent teeth, deciduous teeth have thinner enamel and denture, wider flattened, আমাদের এটা খুব ইম্পর্টেন্ট, thinner enamel এবং ডেন্টিন থাকে, wider ফ্ল্যাটের কন্ট্যাক্ট এরিয়া থাকে, যেটার কারণে আমাদের লার্জার অ্যাপ্রক্সিমাল লেশন আমরা দেখতে পাই, এবং ডেন্টিনাল টিউবুলগুলো অনেক বেশি ওয়াইডার থাকে, যেটার কারণে আমাদের ব্যাকটেরিয়ার যদি কোনো ধরনের পেনিট্রেশন হয় এটা খুব সহজে কী করতে পারে, ছড়া যেতে পারে। এই জন্য রেসিডুয়াস টিথের মধ্যে আলটিমেটলি আমাদের কেরিস হওয়ার যে চান্স, ওই চান্সটা অনেক বেশি থাকে পার্মানেন্ট টিথের চেয়ে। এরপরে বলা হচ্ছে হিডেন কেরিস। Occult or hidden caries describes the situation in which caries starts in an occlusal fissure and forms a very large lesion. Often,
sufficient to destroy much of the coronal dentin and involve the pulp. Despite the fact that the enamel remains reasonably intact clinically and the patient suffers little or no symptoms. অর্থাৎ বলা হচ্ছে আমাদের কেরিস অলরেডি ওখানে প্রোগ্রেশন হচ্ছে, কিন্তু আমরা এটা ক্লিনিক্যালি বা ফিজিক্যালি কোনো ধরনের সাইন সিমটমস আমরা দেখতে পাচ্ছি না। এবং বলা হচ্ছে এখানে আমাদের এটা হচ্ছে কোরোনাল ডেন্টিনটাকে শো কী করতে পারে, ডিস্ট্রয় করতে পারে, পাশাপাশি পাল্পের মধ্যেও ইনভলভ আমরা পেয়ে থাকি যখন আমরা বিভিন্ন ধরনের রেডিওলজিক্যাল ইভ্যালুয়েশন করি বা পেশেন্টকে জিজ্ঞেস করি। কিন্তু এই ক্ষেত্রে যদি পেশেন্টের কোনো ধরনের সাইন সিমটমস না থাকে কিন্তু কেরিসটা আমার প্রোগ্রেস হচ্ছে, তখন ওটাকে বলা হচ্ছে হিডেন অর অকাল্ট কেরিস। লোয়ার পার্মানেন্ট মোলার্স আর দ্য টিথ মোস্ট ইউজুয়ালি এফেক্টেড। তাহলে আমাদের লোয়ার যে পার্মানেন্ট মোলার রয়েছে ওখানে সবচেয়ে বেশি হিডেন কেরিসের আমরা অস্তিত্ব দেখতে পাই। ল্যাক অফ সারফেস চেঞ্জেস মিনস দ্য সাচ লেশনস আর অফেন ডিসকভার্ড রেডিওগ্রাফিক্যালি। বলা হচ্ছে এ ধরনের লেশনগুলো আমরা সাধারণত রেডিওগ্রাফিক্যালি ভালো মতো ডিটেক্ট করতে পারি। আদারওয়াইজ দ্য ট্রু এক্সটেন্ট মে নট বি রিভিলড আনটিল দ্য ফিশার ইজ ওপেন ফর এক্সপ্লোরেশন অর টু প্লেস এ প্রিভেন্টিভ রেজিন রেস্টোরেশন। তো বলা হচ্ছে আমরা সাধারণত ক্লিনিক্যালি এটাকে ঠিক মতো কী করতে পারি না, এটা এক্সটেন্টটা জানতে পারি না যদি না আমরা কী করি, আমাদের যে ফিশারটা আছে ওই ফিশারটাকে আমরা এক্সপ্লোর করি ও কোনো ধরনের রেজিন রেস্টোরেশন ওখানে আমরা দেওয়ার চেষ্টা করি। এরপরে বলা হচ্ছে রুট সারফেস কেরিস নিয়ে। রুট সারফেস কেরিসটা হচ্ছে কি, কেরিস অফ দ্য রুট সারফেস ইজ ইনক্রিজিং ইন ইনসিডেন্স হোয়াইল দ্য এজিং পপুলেশন রিটেইন মোর টিথ। রুট সারফেস কেরিস আমরা সাধারণত এল্ডার পিপলে দেখতে পাই যাদের হচ্ছে গাম রিসেশনের একটা ভালো হিস্ট্রি থাকে এবং গাম রিসেশন হয়ে থাকে, তাদের ক্ষেত্রে রুট সারফেস কেরিস হওয়ার চান্স অনেক বেশি। জন্য বলা হচ্ছে আফটার রিসেশন অফ দ্য জিঞ্জেভাল মার্জিন সিমেন্টাম অ্যান্ড রুট ডেন্টিন আর অ্যাক্সেসিবল টু প্লাক। অর্থাৎ গাম রিসেশন যখন হয়ে যায় তখন সিমেন্টাম এবং রুট ডেন্টিন যে রয়েছে ওটা প্লাকের কাছে অনেকটা কী হয়ে যায়, এক্সপোজড হয়ে যায়। সিমেন্টাম ইজ সিডিলি ডিক্যালসিফাইড অ্যান্ড প্রেজেন্টস লিটল ব্যারিয়ার টু ইনফেকশন। রুট কেরিস জাস্ট নট ডেভেলপ বিলো দ্য জিঞ্জেভাল মার্জিন ইন পকেটস। অর্থাৎ আমাদের হচ্ছে যে পকেট রয়েছে পেরন্ডাল পকেট, ওখানে কোনো ধরনের রুট কেরিস হওয়ার চান্স থাকে না, কিন্তু আমাদের যে জিঞ্জেভাল যে লাইন রয়েছে আমরা যদি একটু দেখতে চাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের রুট কেরিসের একটা চিত্র। এই চিত্রের মধ্যে আমাদের কেরিসের এক্সটেনশনটা ভালো মতোই আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের যে তিতে ক্রাউন রয়েছে, এই ক্রাউনের নিচে আমাদের অনেক একটা জেনারেলাইজড জিঞ্জেভাল রিসেশন। এই জেনারেলাইজড জিঞ্জেভাল রিসেশনের কারণে আমাদের ক্রাউনের যে সারফেস সিমেন্টামের নিচে, ক্রাউনের নিচে যে সারফেসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সিমেন্টাম প্লাস হচ্ছে পাল্পের একটা কি কানেক্টিভিটি থাকে, হ্যাঁ, ওই জায়গার মধ্যে আমাদের হচ্ছে ব্রাউন স্পট দেখা যাচ্ছে। এর মানে হচ্ছে এই জায়গায় আমাদের যে টিথের স্ট্রাকচারটা রয়েছে এটা লস হয়েছে, লস হওয়ার কারণে এখানে কেরিস হওয়ার একটা অনেক বেশি চান্স আমরা দেখতে পাচ্ছি এবং এটা একটা কেরিয়াস কেভিটি বলা যায়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমাদের যতটুকু পর্যন্ত গাম এক্সপোজড হয়েছে ততটুকু পর্যন্তই আমাদের কেরিয়াসের এক্সটেনশনটা দেখা যাচ্ছে। বাদ বাকি আমাদের যে গামের নিচে যে পকেট এরিয়া আছে ওই পকেট এরিয়ার মধ্যে সাধারণত আমাদের রুট কেরিসের এক্সটেনশন থাকে না। এই কথাটাই আমাদের বই আমরা দেখতে পাই। হ্যাঁ, এই যে আমাদের কশনের মধ্যে লেখা আছে রুট কেরিস ডাজ নট ডেভেলপ বিলো দ্য জিঞ্জেভাল মার্জিন ইন পকেটস। এরপরে বলা হচ্ছে সার্ভাইকাল সিমেন্টাম ইজ ভেরি থিন অ্যান্ড ইনভাইডেড অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য সারফেস ফাইবার। অর্থাৎ বলা হচ্ছে সার্ভাইকাল যে সিমেন্টাম রয়েছে এটা হচ্ছে সারফেস ফাইবারের যে এক্সটেনশনটা রয়েছে ওই বরাবর কী হয়, কি রিলেশনগুলো ইনভাইট করা শুরু করে। এরপরে বলা হচ্ছে দ্য কজেটিভ মাইক্রোবিয়াল ফ্লোরা ইনক্লুডস স্ট্রেপ্টোককাস মিউটেন্স, ল্যাক্টোবিসিলা এন্ড সেভারাল স্পিসিস অফ অ্যাক্টিনোমাইসিস। The plaque over root surface lesion is very mixed and contains many putative anaerobic periodontal pathogens too. Ultimately আমাদের রুট কেরিসের মধ্যে আমাদের অ্যানারোবো থাকে এবং হচ্ছে কি এরোবো থাকে। রুট কেরিস causes reactionary dentin on the pulp surface apical to the lesion because of the curvature of the dentinal tubules. অর্থাৎ রুট সারফেস কেরিসের কারণে অনেক সময় আমাদের রিঅ্যাকশনারি ডেন্টিন ফরমেশন হয় কোথায়, পাল্পের সারফেসের মধ্যে, যেটার কারণে আমাদের এই রুট কেরিসের প্রোগ্রেশনটা অনেক সময় স্লো হয়ে যেতে পারে। এটাই বলা হচ্ছে দিস অ্যালাউস স্লোলি প্রোগ্রেসিং লেশনস টু ইভেনচুয়ালি পেনিট্রেট দ্য কোর্নাল পাল্প উইথাউট ডিভাইটালাইজিং দ্য এপিকাল পাল্প হুইচ বিকামস ক্লোজড আপ বাই দ্য রিঅ্যাকশনারি ডেন্টিন। অর্থাৎ বলা হচ্ছে আমাদের পাল্পের যদিও কোর্নাল পর্যন্ত এটা এক্সটেনশন করতে পারে কিন্তু এপিক্যালি অনেক সময় আমাদের এই যে রুট কেরিস রয়েছে ওইটা এক্সটেনশন নাও করতে পারে।
এরপর এখানে বলে আছে রুট সারফেস ক্যারিস ইজ পার্টিকুলারলি সিন ইন দোজ উইথ ড্রাই মাউথ অ্যান্ড দোজ উইথ পোর ওরাল হাইজিন। তাই এল্ডারলি পিপলদের যেহেতু ইমিউনোকম্প্রোমাইজ স্টেট বা এজিংয়ের কারণে এদের স্যালাইভারি ফ্লুয়ের মধ্যে বিভিন্ন ধরনের কন্টেন্টের আমরা কমতি দেখতে পাই, প্লাস স্যালাইভারি সিক্রেশন অনেক সময় কমে যেতে পারে, এবং পোর ওরাল হাইজিনের কারণে আমাদের রুট সারফেস ক্যারিস হওয়ার চান্স অনেক বেশি থাকে। এবার আমরা কিছু সামারি নিয়ে আলোচনা করব আমাদের ওভারঅল আলোচনার মধ্যে, যে কিছু পয়েন্ট ছিল ওই পয়েন্টগুলো সিগনিফিকেন্স নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে প্রথমে বলা হচ্ছে ব্যাকটেরিয়া ক্যান নট এন্টার দ্য এনামেল আনটিল দ্য সারফেস লেয়ার ইজ destroyed and until then can be removed by cleaning. Until cavitation, complete repair by remineralization is possible and prevention of cavitation is critical. বলা হচ্ছে আমাদের এনামেল ক্যারিস যখন এক্সটেনশন করা শুরু করে ইনিশিয়েশনের পর, তখন যদি কেভিটি ফর্মেশন না হয়, এই কেভিটি ফর্মেশনের আগ পর্যন্ত আমরা চাইলে এনামেল ক্যারিসটাকে অনেক ভালো মতোই কী করতে পারি, প্রিভেন্ট করতে পারি। কিন্তু কোনো কারণে যদি কেভিটি ফর্মেশন হয়ে যায়, তাহলে এক্ষেত্রে আমাদের আলটিমেটলি ট্রিটমেন্টের দিকে আগাতে হয়। হ্যাঁ, এক্ষেত্রে ওরাল হাইজিন প্র্যাকটিস বা এই ধরনের যে প্রিভেনশন মেথডগুলো রয়েছে ওগুলো হচ্ছে আমাদের তেমন একটা ফলপ্রসূ হয় না। এরপরে বলা হচ্ছে আমার অ্যানামেলিস পোরাস অ্যাসিড ডিফিউজ ইন রেডিলি টু ইনিশিয়েট ক্যারিস অ্যান্ড ডিফিউজ টু ডেন্টিন টু ট্রিগার পাল্প ডিফেন্স রিয়াকশনস। আমরা আমাদের ক্যারিসের এক্সটেনশনের মধ্যে প্রথমে পড়েছিলাম যে স্টেজটা এটা হচ্ছে ইনিশিয়াল ডিমিনারাইজেশন ছিল। ওখানে আলটিমেটলি অ্যাসিডের যে অ্যাক্টিভিটি, ওই অ্যাক্টিভিটি হচ্ছে কি অ্যাসিড ডিফিউশনের মাধ্যমে আমাদের কী করে ক্যারিসটা শুরু করে, এবং অ্যানামেলে যে ম্যাট্রিক্স কন্টেন্ট রয়েছে বা অর্গানিক কন্টেন্ট রয়েছে এটাকে প্রথম ওরা কী করে অ্যাটাক করা শুরু করে, কারণ ওখানে যে হাইড্রোক্সিল আয়ন রয়েছে এটার সাথে এর একটা কী হয় রিডক্স বিক্রিয়া হয়। এরপরে বলা হচ্ছে দ্য ট্রান্সলুসেন্ট জোন ইন্ডিকেটস প্রোগ্রেশন, অর্থাৎ যখন অ্যানামেল কেসের মধ্যে আমরা ট্রান্সলুসেন্ট জোনে দেখতে পাই এটা দ্বারা বোঝা হচ্ছে প্রোগ্রেশন, আর যে ডার্ক জোন রয়েছে এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি রিমিনারাইজেশন প্রসেস শুরু হয়েছে। এরপর আমরা বডি অফ দ্য লেশন দেখতে পাই, সারফেস জোন দেখতে পাই। হ্যাঁ, এগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওতে। এরপরে বলা হচ্ছে দ্য ক্যারিস লেশনস আন্ডারগো রিপিট ফেজেস অফ ডিমিনারাইজেশন অ্যান্ড রিমিনারাইজেশন অ্যাক্টিভিটি or arrest may be the outcome depending on the relative proportion of each. অর্থাৎ আমাদের ক্যারিয়াস লেশনের মধ্যে ডিমিনারাইজেশন এবং রিমিনারাইজেশনের যে ফেজগুলো রয়েছে এগুলো অনেক দ্রুতই কী হতে পারে, অ্যাগ্রাভেট করতে পারে, এবং এটা হচ্ছে আমাদের যে ফ্যাক্টরগুলো আছে ওই ফ্যাক্টরের উপর আলটিমেটলি ডিপেন্ড করে আমাদের প্রোগ্রেশনটা কতটুকু হচ্ছে। এরপরে বলা হচ্ছে ক্যারিস স্প্রেডস ল্যাটারালি অ্যালং দ্য ইমিউনোডেন্টিনাল জাংশন, অর্থাৎ আমাদের অ্যানামেল থেকে ডেন্টিনে যাওয়ার জন্য ইমিউনোডেন্টাল যে জাংশনটা রয়েছে ওরা একটা সাবস্টিটিউবল সাইড বাই স্টেগনেশন হিসেবে কাজ করে ডেন্টিন ক্যারিস ফর্মেশনের জন্য। Caries usually only spreads laterally to the approximately extent of the lesion at the enamel surface and is underlying dentin. Although leaving caries at the junction is undesirable because it leaves enamel poorly supported, removal of the enamel junction caries can be undertaken conservatively. তো বলা হচ্ছে আমাদের ক্যারিসের যে স্প্রেড এটা কী হয় ল্যাটারালি হয়, এবং লেশনের এক্সটেন্টটা যেভাবে হচ্ছে অ্যাট দ্য এনামেল সারফেসে এবং আন্ডারলাইং ডেন্টিনে ওই বরাবর এটা স্প্রেড করা শুরু করে। Although leaving caries at the junction is undesirable, তো বলা হচ্ছে আমাদের যে ক্যারিসটা রয়েছে জাংশন থেকে আলটিমেটলি ডেন্টিনের দিকে অ্যাগ্রাভেট করে, ওইটার কারণে আমাদের যে এনামেল যে সাপোর্টটা ওটা অনেক বেশি কী হয় পোর হয়ে যায়। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের ইমিউনোডেন্টাল যে জাংশনটা আছে ওইটার যে নর্মাল ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি ওইটাও হ্যাম্পার হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে দ্য পাল্প ডেন্টিন কমপ্লেক্স রেসপন্স টু ক্যারিস। দ্য ডেন্টিন জাস্ট বিফোর দ্য অ্যাডভান্সিং ফ্রন্ট অফ এ ক্যারিস লেশন ইজ রিলেটিভলি impermeable as a result of remineralization and tubular infill। তো বলা হচ্ছে আমাদের যে পাল্প এবং ডেন্টিন যে কমপ্লেক্সটা রয়েছে এটাও আমাদের কেসের প্রতি রেসপন্ড করতে পারে, এবং বলা হচ্ছে দ্য ডেন্টিন যেটা হচ্ছে আমাদের কি হয় আলটিমেটলি অ্যাডভান্সিং টু দ্য পাল্পাল কেরিস বা পাল্পের এক্সটেনশনে এটা প্রথমত আমাদের কি থাকে ইমপারমেবল থাকে, কিন্তু পরবর্তীতে যখন আমাদের রিমিনারাইজেশনটা কমে যায় এবং বিভিন্ন ধরনের টিউবুলার ইনফিল্ট্রেশনের মধ্যে যখন ব্যাকটেরিয়ার কলোনিয়াল অ্যাক্টিভিটি বেড়ে যায় তখন আলটিমেটলি আমাদের পাল্প প্যাটিস হওয়ার চান্স বেড়ে যায়। দ্য পাল্প ডেন্টিন ডিফেন্স রিয়াকশনস শুড বি প্রিজার্ভড and this is the best achieved by non-operative intervention rather than restoration. Minimal dentin should be removed in cavity preparation. In deep lesion, removal of all softened dentin over the pulp should be avoided. তো বলা হচ্ছে আমরা তো ডেন্টিন কেরিস নিয়ে যখন পড়েছি তখন ডেন্টিনের হচ্ছে দুইটা পোর্শন ছিল, একটা হচ্ছে ইনফেক্টেড ডেন্টিন আর হচ্ছে অ্যাফেক্টেড ডেন্টিন। আমরা সাধারণত ইনফেক্টেড যে ডেন্টিনটা রয়েছে ওটাকে যথাসময় রিমুভ করার চেষ্টা করি, কারণ ওখানে ব্যাকটেরিয়ার যে অ্যাক্টিভিটি রয়েছে ওই অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে এবং ডেন্টিনের যে স্ট্রাকচারগুলো আছে ওই স্ট্রাকচারগুলো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের লস হতে থাকে। এবারে বলা হচ্ছে ডেন্টিন কেরিস মে বি ডিভাইডেড ইনটু জোনস অফ ডিমিনারাইজেশন, পেনিট্রেশন অ্যান্ড ডিস্ট্রাকশন।
তো ডেন্টিন কেসে যে জোনগুলো আমরা আলোচনা করেছিলাম ওগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে, এবং এদিকে বলা হচ্ছে ইট ইজ নট নেসেসারি টু রিমুভ অল ইনফেক্টেড ডেন্টিন টু প্রোভাইড এ সাকসেসফুল রেস্টোরেশন। দ্য কারেক্ট অ্যামাউন্ট টু রিমুভ ইজ ইউজুয়ালি জাস্ট বাই দ্য ডিগ্রি অফ সফটেনিং। ডিসকারেশন ইজ এ লেস ইফেক্টিভ ইন্ডিকেটর। বলা হচ্ছে আমরা যখন ইনফেক্টেড ডেন্টিনটা রিমুভ করবো আমরা এটা পুরোপুরি রিমুভ করার চেষ্টা করবো না, কারণ অনেক সময় দেখা যায় পুরো রিমুভ করতে গেলে আমাদের যে এফেক্টেড ডেন্টিন আছে ওটা অনেক সময় রিমুভ হয়ে যায়, পাশাপাশি আমাদের পাল্প এক্সপোজ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এরপরে বলা হচ্ছে সুপারফিশিয়াল ইনফেক্টেড ডেন্টিন ইজ ডিন্যাচার্ড অ্যান্ড ক্যান নট রিমিনালাইজ। ডিপার এফেক্টেড ডেন্টিন উইল রিমিনালাইজ ইভেন দো ইট কন্টেন্স ব্যাকটেরিয়া। অর্থাৎ আমাদের ইনফেক্টেড ডেন্টিনের মধ্যে দুইটা সারফেস থাকে, একটা সুপারফিশিয়াল, একটা হচ্ছে ডিপ। তো সুপারফিশিয়াল যেটা আছে ওটার হচ্ছে আমাদের রিমিনালাইজেশন হওয়ার চান্স থাকে না, কিন্তু ডিপ যে সারফেসটা রয়েছে ওটা রিমিনালাইজেশন অ্যাক্টিভিটি থাকে। এরপরে বলা হচ্ছে ডেন্টিন ক্যারিস, এই কথাটা আমরা যে আগে কিছুক্ষণ আগে পড়েছি ওটার মতোই। To remove all the infected dentin to place a restoration. Only the dentin that cannot remineralize if sealed below the restoration. Therefore, caries removal should be more conservative and minimally invasive below a well sealed adhesive restoration. বলা হচ্ছে আমরা যখন আমাদের ডেন্টিনের যে ক্যারিস ওটাকে যখন আমরা প্রিভেন্ট করবো রেস্টোরেশনের মাধ্যমে ট্রিটমেন্ট দিব, তখন হচ্ছে আমাদের যে ইনফেক্টেড ডেন্টিন ও ইনফেক্টেড ডেন্টিনের এক্সটেনশন প্লাস এক্সটেন্ড এবং ইনফেক্টেড ডেন্টিন যাতে আমাদের ওই লেশনের ভেতরে আমরা অক্ষত রাখতে পারি এদিকে আমরা চেষ্টা করব। এক্ষেত্রে রেস্টোরেশন দেওয়ার সময় আমরা হচ্ছে বিভিন্ন ধরনের যে ক্রাইটেরিয়াগুলো আছে ওই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করার চেষ্টা করব। এর এক্সটেনশন প্লাস হচ্ছে ভালো মতো সিল হচ্ছে কিনা, কোনো ধরনের এক্সটেনশন এরিয়া আছে কিনা, মাইক্রো লিগাজ আছে কিনা, এগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব। এরপরে বলা হচ্ছে ডেন্টিন ক্যারিস ইন দ্য আউটার জোন অফ ডিস্ট্রাকশন ইজ ইজিলি রিমুভড ইন লার্জ ফ্লেক্স উইথ হ্যান্ড ইনস্ট্রুমেন্ট। বলা হচ্ছে আমাদের যদি কি হয় আউটার জোন অফ ডিস্ট্রাকশন যে এরিয়াটা রয়েছে ওই এরিয়াটা অনেক সময় ক্লিনিক্যালি ভিজিবল হয়ে যায়, আমরা এক্ষেত্রে বিভিন্ন ধরনের হ্যান্ড ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা ওই কেরিসের যে ডেব্রিস বলি বা হচ্ছে প্লাকের যে বিভিন্ন ধরনের হচ্ছে ডেব্রিস বলি, হ্যাঁ ওগুলো আমরা চাইলে কী করতে পারি হ্যান্ড ইনস্ট্রুমেন্ট দিয়ে রিমুভ করে ফেলতে পারি। ফরমেশন অফ রিঅ্যাকশনারি ডেন্টিন রিকোয়ার্স এ গুড ব্লাড সাপ্লাই অ্যান্ড হেলদি পাল্প। অর্থাৎ বলা হচ্ছে আমাদের সাধারণত যে রিঅ্যাকশনারি ডেন্টিন আমরা ফরমেশনের কথা বলি ওটার জন্য অবশ্যই একটা ভালো ব্লাড সাপ্লাই এবং কী থাকা লাগবে, পাল্পটা ভাইটাল প্লাস হেলদি থাকা লাগবে। যদি কোনো কারণে পাল্প এক্সপোজড হয়ে যায় এবং হচ্ছে আমাদের ব্লাড সাপ্লাইটা যদি কি হয় ইম্পেয়ার্ড হয়ে যায় তাহলে আমাদের সাধারণত রিঅ্যাকশনারি ডেন্টিনের যে কাজ ওই কাজটা হয় না। এই জন্য বলা হচ্ছে ল্যাস ইজ ফাউন্ড ইন ওল্ডার ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যারা এইজিং পেশেন্ট ওদের ক্ষেত্রে এই ধরনের রিঅ্যাকশনারি ডেন্টিন আমরা দেখতে পাই না, যার কারণে ওদের হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাট্রিশনের কারণে ওদের পাল্পস এক্সপোজ হয়ে যায় এবং ওদের ক্ষেত্রে জার্নালাইজড আমরা কেরিস দেখতে পাই। এরপরে বলা হচ্ছে ল্যাশনস অফ রুট ক্যারিস অলসো হ্যাভ এ সারফেস রিমিনালাইজড লেয়ার, অর্থাৎ রুট ক্যারিসের মধ্যে আমরা কি দেখতে পাই রিমিনালাইজেশনের অ্যাক্টিভিটি দেখতে পাই। এবার বলা হচ্ছে deciduous teeth have approximately half the thickness of enamel of permanent teeth, larger pulps, longer pulp horns and at least initially larger dentinal tubule। অর্থাৎ deciduous teeth এর মধ্যে আমাদের enamel thickness অনেক কম থাকে, কিন্তু আমরা যদি পাল্প প্লাস হচ্ছে ডেন্টিনের যে স্ট্রাকচারগুলো দেখি এগুলো হচ্ছে আমাদের পাল্পের ডায়ামিটার বেশি থাকে, পাল্প হর্ন অনেক লম্বা থাকে, ওয়াইডার থাকে, পাশাপাশি যে ডেন্টাল টিউবিউল এগুলো অনেক বেশি ওয়াইড এবং লার্জার থাকে। আমাদের কেরিস এর আলোচনা আপাতত এতটুকুই। পরবর্তীতে যে কোনো ধরনের প্রশ্ন বা হচ্ছে যে কোনো ধরনের পরামর্শ যদি থাকে আমাদের যে ডেমোফর মেডিকেল স্টুডেন্ট এবং ডক্টর গ্রুপ রয়েছে ওখানে আপনারা কমেন্ট অথবা হচ্ছে পোস্ট করে জানাতে পারেন, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওখানে যুক্ত হওয়ার মাধ্যমে নিয়মিত কন্টেন্ট নিয়ে আপডেটেড থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।